তুমি কিছু বলতে চাও রাইকার মা? ববিতা বেগম নজর নিচের দিকে স্থির রেখে জবাব দেন। সবাই যখন একমত, আমি একা দ্বিমত করলে লাভ হবে না। ছোট্ট শ্বাস ফেলে আবার বলেন। দেখো, তোমরা যেটা ভালো মনে করো। স্ত্রীর সম্মতিতে বেশ খুশি হলেন রফিকুল ইসলাম। রেখা বেগমের উদ্দেশ্যে বলেন, রাহিমের যেহেতু বিয়ের অর্ডার আসেনি এখনও, তো আমরা বরং ঘরোয়াভাবে আকাত করে রাখি। তারপর খুব ধুমধাম করে আপনাদের বউ আপনারা তুলে নিয়ে আসবেন। রেখা বেগম সহমত পোষণ করেন। একদম ঠিক বলেছেন ভাই। তাহলে আপনারা ভালো একটা দিন ঠিক করে আমাদের জানান। আমি বাসায় গিয়ে আমার ছোট ভাই এবং বড় ভাবি আরও যারা আছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলে আপনাকে জানাবো। একটুখানি থেমে কিছু চিন্তা করে বলেন, আপা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। জি ভাই, অবশ্যই বলুন। আপনাদের পরিবারের আর কেউ নেই? মানে আমি বলতে চাচ্ছিলাম ভাই সাহেব। তীক্ষ্ণ চোখে চাইলেন রেখা বেগম। এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে ভাবেননি তিনি। কি উত্তর দেবেন এখন, কিন্তু কিছু তো একটা বলতেই হবে। একটু সময় নিয়ে বলেন, রাহিমের বাবা নেই। রাহিম খুব ছোট, তখন আমরা সেপারেশন বেছে নিই। সেই থেকে ওর বাবা মা দুজনের দায়িত্ব পালন করছি। আপনার পরিবারের কেউ? তারাও নেই। আমার পৃথিবীতে আমার ছেলে, আমার ছেলের পৃথিবীতে আমি, এছাড়া আর কেউ নেই আমাদের। ঠিক আছে, সমস্যা নেই আপা। এসব বলার জন্য দুঃখিত। আসলে বিয়ের মতো একটা কাজে পরিবারের সবারই থাকা জরুরি। যাই হোক, এই বিষয়ে বাদ। সৌজন্যমূলক হাসলেন তিনি। মায়ের কণ্ঠে কিছু একটা লুকোনোর আভাস পেল রাহিম। তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। অন্যরা টের না পেলেও রাহিম ঠিকই টের পেয়েছে। কখনো পারিবারিক বিষয়ে, কখনো আবার কাজের বিষয়ে, নানান বিষয় নিয়ে অনেকক্ষণ যাবৎ কথা চালিয়ে গেলেন তারা। জুম্মার আজানের ধ্বনিতে মুখরিত চারিপাশ। রফিকুল ইসলাম উঠলেন। তিনি চলে যেতে চেয়েছিলেন, রেখা বেগম যেতে দেননি। আবদার করেছেন দুপুরে সবাই একসঙ্গে খাবেন। রফিকুল ইসলাম রাজি হয়ে থেকে গেলেন। রাহিমকে সঙ্গে নিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরোলেন। ববিতা বেগমের সঙ্গে ভাব জমতে কিছুক্ষণ গল্প করতে থাকলেন রেখা বেগম। নতুন একটা সম্পর্কে জড়াতে যাচ্ছেন তারা। একজন মানুষের মধ্যে যদি রাগ, ক্ষোভ, ঘৃণা জমে থাকে তাহলে সেটা ভালো দেখায় না। বিভিন্ন প্রশ্ন করে তাকে সহজ করার চেষ্টা করছেন রেখা বেগম। রান্নাঘরে হালিমা খালা রান্নার দিক সামলাচ্ছেন, যদিও রান্না বসিয়েছেন রেখা বেগম নিজে। এখানে ববিতা বেগমকে একা রেখে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারছেন না। প্রতি শুক্রবার ও শনিবার সারাদিন হালিমা খালা এ বাসায় কাজ করে থাকেন। বিশেষ করে বাসায় মেহমান এলে তিনি সমস্ত কাজ করে দেন। রাইকা একা একপাশে বসে ফোন ঘাটছে। ওনারা দুজন টুকিটাকি কথা বলছেন। তাদের কথার মাঝখানে তীব্র কণ্ঠে রান্নাঘর থেকে হালিমা খালা ডেকে বললেন, খালা তাওরি আহেন, তরকারি পুইরা যাইতাছে। দ্রুত গতিতে ছুটে গেলেন রেখা বেগম। ওনার পেছন পেছন ববিতা বেগমও এলেন। চটজলদি তরকারি ঠিক করে হালিমা খালার উদ্দেশ্যে হেসে বলেন, তুমিও তো একটু ঠিক করতে পারতে খালা। একটুখানি গল্প করছিলাম বসে, তুমি তাতে ব্যাঘাত ঘটালে। আমি অনুমান বুঝি না, এখন আমি কিছু করবার গেলে নিশ্চয় গন্ডগোল হইয়া যাইব। তাহলে ঠিকই করেছো সামলাতে না গিয়ে। একগাদা হাসলেন হালিমা খালা। ববিতা বেগমকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপা যদি অসুবিধে না হয় তবে বসবেন এখানে। ববিতা বেগম একটু হাসার চেষ্টা করে বলেন, হ্যাঁ, বসি, সমস্যা নেই। একটা মোড়া এগিয়ে দিলেন রেখা বেগম। তাতে সুন্দর করে বসলেন তিনি। কড়া করে একটা চা বানিয়ে দিলেন তার হাতে। কিছুক্ষণ আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক হয়েছেন ববিতা বেগম। চায়ের চুমুক দিয়ে ছোট্ট সুরে বলেন, আপা, আপনার রান্নাঘরটা বেশ দারুণ। সুন্দর হেসে বললেন রেখা বেগম, আমার খুব শখের রান্নাঘর এটা, খুব যত্ন করে মন মতো সাজিয়েছি। সেটা প্রথমেই বুঝতে পেরেছিলাম। রেখা বেগম দরজায় দাঁড়িয়ে রাইকাকে ডেকে বললেন, তোমার কি কিছু লাগবে মা? কফি দিব? আলগোছে ফোনটা রেখে ড্রয়িং রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে প্রবেশ করল রাইকা। মাথা ঝাঁকিয়ে বলল, কিছু লাগবে না আমার আন্টি। এদিক ওদিক দেখে আবার বলে,
আমি আপনাকে হেল্প করে দিই একটু। সন্তুষ্ট হেসে রাইকার গালে আদরে হাত ছুঁয়ে দিয়ে বলেন। শোনা মা আমার, কিছু করতে হবে না তোমার। এতক্ষণে ববিতা বেগম মন খুলে যেন হাসলেন, মেয়েকে দেখিয়ে বললেন। আপা, মেয়ে কিন্তু কাজের আছে। ছুটিতে যে কয়দিন বাসায় গিয়ে থাকে ততদিন আমি আরাম আয়েশ করি। সংসারের কিছুই করতে হয় না। সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছুই একা হাতে সামাল দেয়। আশ্চর্য হয়ে ববিতা বেগমের কথা শুনলেন, মাথায় হাত বুলিয়ে বললেন। মাশাআল্লাহ, দেখি বোঝা যায় লক্ষ্মী মেয়ে একটা। মিষ্টি হাসলেও রাইকা। রেখা বেগম কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে লাগলেন তাদের সাথে। রাইকা নিজেও কিছু কাজে হাত লাগালো। নামাজ শেষ করে বাসায় ফিরলেন তারা। এর মধ্যে রেখা বেগম রান্নার কাজ শেষ করেছেন। সুন্দর হাতে ডাইনিং টেবিলের উপর খাবারগুলো সাজিয়ে রেখেছেন। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে খেতে বসলেন। রফিকুল ইসলাম খাবার দেখে বললেন। আপা, এটা তো খুবই ফাস্ট। এতটুকু সময়ের মধ্যে এগুলো খাবার রেঁধে ফেলেছেন। প্রত্যুত্তরে হাসলেন রেখা বেগম। অনেকগুলো আইটেম বানিয়েছেন তিনি। রাঁধুনি হিসেবে দারুণ তিনি। স্কুল শিক্ষিকা না হলে বড় মাপের রাঁধুনি হতে পারতেন তিনি। মুখে এক লোকমা খাবার তুলতে মনে মনে আওড়ান রফিকুল ইসলাম। নিঃশব্দে খাবার খেলেন সবাই। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসেন। রফিকুল ইসলাম তৃপ্তির ঢেকুর তুলে বলেন। আপা, আপনার হাতের রান্না করা খাবার যে এত সুস্বাদু, যদি না খেতাম তবে বিশাল মিস করতাম। রেখা বেগম হেসে বলেন। ধন্যবাদ ভাই, সময় পেলেই চলে আসবেন আবার হাতে রান্না খেতে। অবশ্যই আপা, এরপর থেকে তো আশাই হবে ইনশাল্লাহ। আল্লাহ ভালোই ভালো সব কিছু করে দিন। আজ তাহলে আমরা আসি। আমি সবার সঙ্গে কথা বলে আপনাকে বলবো। আপনি রাহিম চলে আসবেন আমাদের বাসায়, তারপর ওখানে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই অবশ্যই ভাই। রফিকুল ইসলাম উঠে দাঁড়ালেন। রেখা বেগমও দাঁড়িয়ে অনুরোধের সুরে বলেন। ভাই, রাইকাকে রেখে যাবেন কিছুক্ষণের জন্য? সন্ধ্যার আগেই রাহিম গিয়ে পৌঁছে দিয়ে আসবে। একদণ্ড সময় নিয়ে বলেন। আচ্ছা থাকুক, অসুবিধা নেই কোনো। আমরা রাতে নারায়ণগঞ্জ ফিরব। সে পর্যন্ত রাইকার নানু বাসায় থাকছি, ওখানে পৌঁছে দিলেই হবে। মুস্কি হাসলেও রাহিম। সকাল থেকে এখন অবধি একটা কথা বলতে পারেনি মায়াবতীর সঙ্গে। সবার মাঝে কথা বলার সুযোগ হয়নি। একটু নীরব থেকে রফিকুল ইসলাম বললেন। রাহিম, 2 মিনিট আমার সাথে যেতে পারবে? একটু আলাদাভাবে কথা বলার ছিল। রাহিম মাথা ঝাঁকালো। নিজ রুমের দিকে এগিয়ে বলল। আসুন আঙ্কেল। রফিকুল ইসলাম রাহিমের পিছু ধরে তার রুমে চলে গেলেন। আলগুছে দরজা লক করে দিলেন তিনি। মুখে স্পষ্ট দুশ্চিন্তা, যা এতক্ষণ ছিল না। হঠাৎ এমন কি মনে পড়েছেন তার? কি বলার জন্য দরজা লক করে দিলেন? তাকে বিছানায় বসতে বলল রাহিম। তিনি তাই করলেন। রাহিমের মুখের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলেন। কথাটা সবার সামনে বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার মেয়ে এবং আমার সম্মানের বিষয় চিন্তা করে তোমাকে আলাদাভাবে ডেকে নিলাম। তবে হ্যাঁ, আমি কথাটা লুকাবো না আপার থেকে। তিনি খুব ভালো একজন মানুষ। তার থেকে কথাটা লুকানোর অর্থ তাকে ঠকানো, যদি আমি করতে চাই না, তবে এবং করব না, সেটা তোমার সাথে শেয়ার করেই আপাকে বলবো। আমি রাইকার ব্যাপারে কিছু সত্যি বলতে চাই তোমাকে। হতে পারে এই কারণে বিয়েটা হবে না, তবে আগে ভাগে সব না আনলে পরে সমস্যা সৃষ্টি হবে, যা আমি কোনোভাবেই চাই বাবা। থেমে গেলেন রফিকুল ইসলাম। বুক ভরে দম নিয়ে আবার বলতে যাবেন, সে সময় রাহিম বলে। আমি সবকিছু জানি আঙ্কেল, রাইকা আমাকে সব বলেছে। ফারহানের ব্যাপারটা তো। আশ্চর্য হয়ে তিনি বলেন। তুমি জানো সব। আমি এটাই বলতে চাচ্ছি, আমার মেয়েটা নিষ্পাপ বাচ্চার ন্যায় রাহিম। আল্লাহ সহায় ছিলেন বলে বেঁচে গিয়েছে মেয়েটা, তবুও এটা বলা জরুরি আমি মনে করি। আপা জানেন? না, জানি। মা জানলে কিছু বলবেন না, তবে আমি বলতে চাচ্ছি না। এখন এসব বলার প্রয়োজন নেই আঙ্কেল। যেভাবে এগোচ্ছে সেভাবে এগোতে থাক। রফিকুল ইসলাম বসা থেকে উঠলেন। রাহিমের পিঠে হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলেন। তুমি আমার মেয়েকে ভালো রাখবে, আমি বুঝেছি। ধন্যবাদ বাবা। মৃদু হাসলেও রাহিম। এক নজর রুমটা দেখে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। ববিতা বেগম রেখা বেগমের সঙ্গে হাত ধরাধরি করে বিদায় নিলেন।
রাহিম এগিয়ে দিতে গেল। রাইকাকে নিজের রুমে নিয়ে গেলেন রেখা বেগম। বিছানার উপর বসিয়ে আলমারি থেকে সুন্দর একটা বাক্স বের করলেন। বাক্সটা কাঠের দরুন নকশা করা, বহু বছরের বাক্স, যা দেখেই বোঝা যাচ্ছে। ধীর পায়ে রাইকার কাছে আসেন তিনি। আলগোছে বাক্সটা বিছানায় রেখে তিনিও বসলেন। বাক্স খুলতে গিয়ে থেমে গেলেন। চট করে উঠে ফের আলমারির সামনে এসে খোঁজ চালান। অনেক খোঁজাখুঁজি করে গাঢ় লাল রঙের বেনারসি শাড়িটা বের করেন। নীরবে গিয়ে বসলেন। শাড়িতে আলতো হাত বুলাতেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এক হাতে চোখ দুটো মুছে মৃদু স্বরে বলেন, এটা আমার বিয়ের শাড়ি, খুব যত্নে রেখেছিলাম। এর দায়িত্ব তোমার কাঁধে দিব ভেবেছি। বহু বছর ধরেই তালাবদ্ধ করে রেখেছিলাম। বিয়ের পর তুমি মাঝে মাঝে পড়বে, কেমন? রাইকা আলগোছে মাথা নেড়ে সায় দিল। খুশি হলেন রেখা বেগম। শাড়িটা রেখে কাঠের বাক্সটা খুললেন। ভেতরে তেমন একটা গহনা নেই, বহু আগেকার ডিজাইনে কয়েকটা গহনা মাত্র। খুব যত্ন করে রেখেছেন এগুলো। গহনার ওপর হাত বুলিয়ে দিলেন। এক নজর রাইকার দিকে তাকিয়ে বলেন, চলো তোমাকে সাজিয়ে দিই। রাইকা মিনমিন করে বলে, একবারে সেদিনই পড়বো আন্টি। আমার মন চাইছে এক্ষুনি বউ সাজিয়ে দিতে। কাচুমাচু করছে রাইকা। মুখের ওপর আর কিভাবে না করবে? যেভাবে তিনি বলছেন ওনার মন চাইছে। একটু নীরব থেকে বলল, ঠিক আছে, তাহলে আপনার যেভাবে ইচ্ছে সাজিয়ে দিন আন্টি। একগাদা হাসলেন রেখা বেগম। উঠে গিয়ে দরজা লক করে এলেন। এবার নিজের কাজ শুরু করলেন তিনি। রফিকুল ইসলাম এবং ববিতা বেগমকে বিদায় দিয়েছেন খানিকক্ষণ আগেই। গ্যারেজের কাছে উপরতলার এক পরিচিত ছেলের সাথে দেখা হওয়ায় সেখানেই দাঁড়িয়ে কথা বলছিল তার সাথে। বেশ খানিক সময় ধরে কথাকথি হলো ওদের। বিদায় নিয়ে লিফটে উঠতে যাবে তখনই ছেলেটা পেছন থেকে বলে, রাহিম ভাইয়া, আপনি বিয়ে করেছেন কবে? বহুদিন হলো এই বিল্ডিংয়ে কারো বিয়ে হয় না। দাওয়া তো খেতে পাচ্ছি না। রাহিম হেসে বলল, একটু অপেক্ষা করো ভাই, পেয়ে যাবে। একটু একটু করে অনেক তো অপেক্ষা করলাম ভাইয়া, আমারই বিয়ের বয়স হয়ে গেল। তাহলে তুমি বিয়ে করো আর আমরা দাওয়াত খাই। ছেলেটা লাজুক হেসে বলল, করব ভাইয়া, একটা চাকরি পাই আরও পরীক্ষা দিই। আবার হেসে রাহিম বলে, বাহ, ঠিক করে রেখেছ। বাসে জানে নাকি জানিয়ে দেব? না ভাইয়া প্লিজ, সব ক্যাচাল হয়ে যাবে। নিজের পড়াশোনা মন দাও, নিজেকে আগে যোগ্য করে তোলো, তারপর ভালো চাকরি খুঁজবে এবং তারপর তাকে বিয়ে করার স্বপ্ন দেখবে। ওকে? ওকে ভাইয়া। আসছে, বাই। লিফটে চড়ে গেল রাহিম। ভেতরে আয়নায় তাকিয়ে চুলগুলোতে হাত বুলিয়ে নিল। কিছু মনে করে মুচকি হেসে উঠল। কাঙ্ক্ষিত ফ্লোরে এসে নামলো। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাতে কলিং বেল চাপল। হালিমা খালা দৌড়ে এসে দরজা খুলে দিলেন। ড্রয়িং রুম ফাঁকা। রান্নাঘরে উকি দিল, সেখানেও কেউ নেই। হালিমা খালার উদ্দেশ্যে বলল, বুবু মাকে দেখছে না, তুমি কি দেখেছো? হালিমা খালা উত্তর দেন, হ্যাঁ ভাইয়া, খালা তো নিজের ঘরেই আছে। ওই মায়াডারে সঙ্গে নিয়ে গেল দেখলাম। ও আচ্ছা, বাবু আমি তোমার কি হই কত? কেন, তুমি আমার ভাই হও? তাহলে ওই মাইয়াটা তোমার ভাবি হয়, বুঝছো এখন? হালিমা খালা গালে হাত দিয়ে অবাক সুরে বলেন, কবে করছো এই কাম ভাই? কেন তুমি জানো না? না তো, আমারে না কইলে জানুম কেমনে? কিছু হইলে তো জানবো বাবু, এখন আমি যাই। ভাই তুমি তো একেবারে আমার মতন কথা শিখা গেছো দেখি। হ্যাঁ বাবু, একদম সেম তোমার মতো পারি, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা বাবু, তুমি যাও তাহলে। হালিমা খালা রান্নাঘরে ঢুকে গেলেন। রাহিম মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকল, মা ভেতরে কি করছো তোমরা? দরজা খোলো। ভেতর থেকে রেখা বেগম বললেন, তুই রুমে যা, আমি আসছি। ভেতরে কি চলছে জানার কৌতূহল হলেও কিচ্ছু করার নেই। চুপচাপ নিজের রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বিছানায় বসলো। মিনিট খানেক পর রুমে কারো উপস্থিতি টের পেয়ে বই থেকে চোখ তুলে চাইল। লাল বেনারসি শাড়িতে পুরো নতুন বউয়ের মতো লাগছে রাইকাকে। মাথায় লম্বা করে ঘোমটা টানা, দু হাতে আঁচল ধরে রয়েছে যাতে ঘোমটাটা খুলে না যায়। পলকহীনভাবে চেয়ে আছে, বুকে ধূপধাপ শব্দ করছে।
কিছুক্ষণের জন্য যেন ঘড়ির কাঁটা থেমে গেল। নিজের অজান্তেই বিছানা ছেড়েছে সে। কখন রাইকার কাছে এসেছে সেটারও খেয়াল নেই। ভয়ে চুপসে গেল রাইকা। কয়েক পা পিছিয়ে এলো। রাহিম কয়েক পা এগিয়ে এলো। পিছতে পিছতে দেয়ালে পিঠ থেকে গেল রাইকার। আঁচল ছেড়ে দিয়ে বুকের উপর হাত দুটো রাখলো, যেন সে রাহিমের থেকে নিজেকে রক্ষা করছে। তবুও থেমে নেই রাহিম। এক হাত দেয়ালে রেখে রাইকার দিকে ঝুঁকলো। ভয়ে মাথা নিচু করে নিল। রাহিম মুখ এগিয়ে নিতে লাগলো রাইকার খোলা চুলের দিকে। কাঁধে গরম নিঃশ্বাস এসে লাগতেই সজোরে ধাক্কা দিয়ে সরে গেল রাইকা। হাঁপাতে হাঁপাতে বিছানায় ধপাস করে বসে বলল, আপনি এমন কেন করেন? দম বন্ধ হয়ে আসে আমার। সরি সরি সরি। আপনি খুবই ভয়ঙ্কর। আপনার আশেপাশে আসাও বিপজ্জনক। রাইকার খোলা চুলে চোখ পড়তে দ্রুত পায়ে এসে ওর পাশে বসে বলল, তোমাকে আর কতবার বলবো চুল খুলে রাখবে না? এক কথা শুনতে পাও না তুমি? রাইকা দাপট দেখিয়ে বলল, আমি চুল খোলাই রাখবো। না, বলেছি কিন্তু। এভাবেই থাকবে। আমিও কিন্তু কিছু করে ফেলবো। আই ডোন্ট কেয়ার। রুম থেকে যাও। যাব না। যেতে বলেছি আমি, দ্রুত বের হও। বের হব না। কি করবেন? বলতে শিখেছ? চলো বাসর করি, অনেক আদর করবো তোমাকে। রাহিমের মুখে অমন ধারা কথাবার্তা শুনে চোখ রাঙিয়ে ঠোঁট নেড়ে বিড়বিড় করে কিছু বলতে বলতে সুরসুর করে বেরিয়ে গেল রাইকা। অনেক কষ্টে হাসি আটকে রেখেছিল রাহিম, কিন্তু আর কুলোতে পারল না। ফিক করে হেসে উঠল। বিছানায় গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে, তবুও থামছে না। রাইকার চেহারাটা হয়েছিল দেখার মতো। পেটে হাত চেপে হাসছে রাহিম। এত হাসি জীবনেও হাসেনি সে। বারবার রাইকার মুখটা কল্পনা করছে আর হাসছে। দিন কত দ্রুত ফুরিয়ে যায়। চোখের পাতা পড়তেই যেন পুরো একটা দিন ফুরিয়ে যায়। আজ পাক্কা 10 দিন পর রফিকুল ইসলাম কল করেন। রাহিম এবং রেখা বেগমকে যেতে বলেন। এই এতগুলো দিনের মধ্যে একদিনও রাইকার সঙ্গে দেখা হয়নি রাহিমের। সে যে বাসর করার কথা বলে তাকে রুম থেকে বের করেছিল, সেদিনই ছিল শেষ দেখা। তবে প্রতিনিয়ত তাদের কলে কিংবা মেসেজের মাধ্যমে কথা চলতেই থাকে। আগের যে সম্পর্কে উন্নতি হয়েছে। যতদিন যাচ্ছে ততই যেন তাদের ভালোবাসা প্রখর হচ্ছে। রাইকাদের বাসায় পাবেল সপরিবার নিয়ে এসেছে। বাঁধন, রুমু ওরাও এসেছে। ছোট আব্বুর পরিবার থেকে শুধু সাদিক এসেছে। ছোট আব্বু ব্যস্ততার কারণে আসতে পারেননি। মোটামুটি সবাই জড়ো হয়েছেন রাইকাদের বাসায়। এতক্ষণ কলে রাইকা এসবই বলে যাচ্ছিল। রেখা বেগম ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছেন। ছেলের বিয়ের কাজ সম্পূর্ণ হবে আজ। তার যে আনন্দের শেষ নেই। শাড়ি, গহনা, প্রয়োজনীয় সব কিছু ঘুরে ঘুরে তুলছেন। রাহিম নিজ রুমে তৈরি হচ্ছে। সাদা ফকফকা পাজামা এবং স্যান্ডো গেঞ্জি পরে আছে। পাঞ্জাবি একটু পরে পরবে। রাহিমের ছুটি প্রায় শেষের দিকে। আর অল্প কিছুদিন দিনের মধ্যেই জয়েন করতে হবে। অফিস থেকে সমানে কল আসে। কিক রেখে কিক করবে বুঝতে না পেরে কিছুক্ষণের জন্য ফোনটা বন্ধ করে রাখলো। রাহিম ড্রয়িং রুমে এলেও মায়ের খোঁজে। তাকে পেল না এখানে। একটু থমকে দাঁড়ালো রাহিম। নিজের চেনা ড্রয়িং রুমে ভালো করে নজর বোলালো। নিচ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খানিকক্ষণের জন্য বুকটা ভার হয়ে গেল। বুকের ভেতর চাপা দুঃখ অনুভব হতে লাগলো। অস্পষ্ট দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আজ যেন প্রকাশ পেল। চোখের কোণে এক চিমটি নোনা পানি চিকচিক করছে। এ বাসায় তারা মা ছেলে ব্যতীত অন্য কেউ থাকে না। তবে আজ ফাঁকা লাগছে চারপাশ। চরমভাবে শূন্যতা উপলব্ধি করল রাহিম। রেখা বেগম রুম থেকে বেরিয়ে এলেন। ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে আব্বা? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিঃশব্দে মাকে জড়িয়ে ধরে কান্না দমানো গলায় বলে, আজ বাসাটা শূন্য লাগছে মা। কেন জানি না, খুব করে টের পাচ্ছে পরিবারের মানুষদের শূন্যতা। এ জীবনতে তুমি আর আমিই থেকে গেলাম। আজ কেন আমার এরকম হাসপাস লাগে মা। প্রতি মুহূর্তে কেন মনে হচ্ছে আমার বাবা নেই, আমার ভাই বোন নেই, আমার সুন্দর একটা পরিবার নেই। আজ কেন বাজেভাবে তাদের শূন্যতা অনুভব করছি মা। ভেতরকার কষ্ট আর চেপে রাখতে পারল না। শব্দ করে কাঁদছে রাহিম। একদম ছোট্ট বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবেই কাঁদছে। ছেলের কান্না দেখে নিজেকে সামলাতে পারলেন না তিনি। হাউমাউ করে কেঁদে উঠলেন। সাধারণত কাজের ব্যস্ততায় অনেক কিছুই এড়িয়ে চলতেন তিনি, তাই গভীর শূন্যতা টের পেতেন না।
কিন্তু আজ ভালো একটা দিন, ছেলের বিয়ে। তিনি গোপনে জ্বলছিলেন চরম শূন্যতার আগুনে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছিল। ছেলের মন খারাপের কথা চিন্তা করে প্রকাশ করেননি তিনি। ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। সোফায় নিয়ে বসিয়ে দিলেন রাহিমকে। লম্বা শ্বাস ছেড়ে পেছনে হেলান দিয়ে রাহিম বলে, আজ রাইকের বাসায় অনেক মানুষ, জানো মা। পাভেল, ওর পরিবার, ছোট আবুর পরিবার থেকে সাদিক এসছে। রাইকের নানু, বাসার সবাই, ওদের ঘর ভর্তি মানুষ। দেখো আমাদের ঘরের অবস্থা, যেদিকে চোখ যায় সেদিকেই শূন্য, কেউ কোথাও নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা চারপাশে। নাক বন্ধ হয়ে এসেছে। সময় নিয়ে বুক ভরে শ্বাস টেনে বলে, আজ যদি আমার বাবা থাকতো, ছেলে বিয়েতে কত আনন্দ করত। যদি আমার ছোট ভাই বোন থাকতো, ভাইয়ার বিয়েতে হয়ে হুল্লোর বাড়িঘর কাঁপিয়ে দিত। দৌড়ে দৌড়ে এদিক সেদিক ছুটে ছুটে হলস্থল কাণ্ড ঘটিয়ে ফেলত। না আছে বাবা, না আছে ভাই বোন, না আছে কোনো আত্মীয় স্বজন। এরকম বিচ্ছিরিভাবে একা কেউ হয় মা? ছেলের প্রশ্নের উত্তর কি দেবেন তিনি? এর কোনো উত্তর তো তার কাছে নেই। ছেলেটা ছোট থেকে একা একা বড় হয়েছে, বুকে অনেক দুঃখ কষ্ট দমিয়ে রেখেছে। একজন মানুষ কিছুতেই অন্য সব মানুষদের অভাব পূরণ করতে পারে না, এটা সম্ভব না। তিনি চেষ্টার ত্রুটি রাখেননি। একজন অভিনেত্রীর ন্যায় চরিত্র পাল্টেছেন তিনি। যখন যেটার প্রয়োজন হয়েছে তখন সেই চরিত্রেই ছেলের পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন, মনোবল প্রবল করতে সহযোগিতা করেছেন। আজ ওনার মন বলছে সবই বৃথা গিয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। ছেলের কপালে চুমু খেয়ে বলেন, এসব নিয়ে ভেবো না আব্বা। দেখো আল্লাহ একদিন তোমার ঘর ভরিয়ে দেবেন, যেদিন তোমার আর কোনোই আফসোস থাকবে না। একটু থেমে ছেলের পিঠে আদর করে দিয়ে বললেন, যাও রুমে গিয়ে তৈরি হও, আমরা বেরোবো এক্ষুনি। নীরবে উঠে চলে গেল রাহিম। ওড়না দিয়ে চোখ মুছে নিজ রুমে গেলেন রেখা বেগম। তার সামান্য একটু কাজ বাকি আছে, দ্রুত হাতে সারতে হবে। রফিকুল ইসলাম কয়েকবার কল করেছেন। ববিতা বেগম সমানে তাগাদা দিচ্ছেন বের হওয়ার জন্য। আধ ঘন্টার মধ্যে তারা বেরিয়ে পড়লেন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। দুজনেই যাচ্ছেন তারা। হালিমা খালাকে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তার বাসায় নাকি সমস্যার, যার কারণে আসলেন না। দুপুর 2:35 অবশেষে এসে পৌঁছালো তারা, যদিও বাসায় পৌঁছতে আরও মিনিট খানিক লাগবে। বাসার আশেপাশেই দাঁড়িয়ে আছে তারা। পাবেল আর সাদিক এগোতে আসবে এমনটাই বলেছিলেন রফিকুল ইসলাম। হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক দেখছে, কারো খোঁজ নেই। মাথার উপর প্রখর রোদ, পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ, ক্ষণে ক্ষণে ঘেমে জপ জপ হচ্ছে শরীর। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করলো। পাবেলের নাম্বারে ডায়াল করবে এমন মুহূর্তে পেছন থেকে কেউ কাঁধ স্পর্শ করলো। রাহিম চট করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই হাস্যোজ্জ্বল চেহারায় পাবেল বলে, কি জামাই, অপেক্ষা করতে কেমন লাগে? এক হাতে পাবেলের ঘাড়ের ওপর দিয়ে ঘাড় পেঁচিয়ে ধরে রাহিম দাঁতে দাঁত চেপে বলে, শালা তোকে তো আমি। কথা শেষ করার আগেই সাদিক বলে বসলো, দুলা ভাই আমাদের হাদিয়া দিতে চাচ্ছেন তাই না? পাবেলের গলা ছেড়ে দিল। সাদিকের দিকে এগিয়ে গিয়ে হাতের ইশারায় তাকে কাছে ডেকে বলল, আসো শালা বাবু, আমার কাছে আসো, হাদিয়ে দিচ্ছে। সাদিক দৌড়ে রেখা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। থামল রাহিম। পাবেল কথা বলল রেখা বেগমের সাথে। সাদিককেও পরিচয় করিয়ে দিল। রেখা বেগম আদর করে দিলেন সাদিকের পিঠে। পাবেলের উদ্দেশ্যে বললেন, তোমাকে ক বছর ধরে দেখি না, তুমি এখন আর আসো না আমাদের বাসায়। ছোটবেলা তো রাহিমের পিছু ছাড়তে না। স্কুল শেষে তুমি আমাদের বাসায়, নয়তো রাহিম তোমাদের বাসায়। থামলেন তিনি, হাঁপ ছেড়ে আবার বলেন, সোনার দিনগুলো অতি দ্রুত হারিয়ে গেল। চোখ বুঝলেই দেখতে পাই, অথচ চোখ মেললেই সব কিছু অতীত, পড়ে থাকে ঘোলাটের স্মৃতি। পাবেল মৃদু স্বরে বলে, আসলে আন্টি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক কিছুই বিসর্জন দিতে হয় আমাদের। যত বড় হচ্ছি ততই কাঁধে দায়িত্বের বোঝা ভারী হচ্ছে। ব্যস্ততার কারণে অনেক সময় হাসতেই ভুলে যাই আমরা। নীরব পরিবেশটায় পানি ঢেলে সাদিক বলে ওঠে, অনেক হয়েছে, এসব বলে আর মন খারাপ করতে হবে না। আজ রাহিম ভাইয়ের বিয়ে, সবাই চিল করো। হাসলো সবাই। রাহিমের হাত থেকে ব্যাগটা পাবেল নিল। রেখা বেগমের হাতে মিষ্টি ফলমূলের ব্যাগ ছিল, সেটা সাদিক নিয়ে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে রাহিম বলে,
দুলাভাই এলো না আমাকে এগিয়ে নিতে? চট করে সাদিক উত্তর দেয়। দোলাভাইকে রান্নার দিকটা সামলাতে দেওয়া হয়েছে, তাই আসতে পারেনি। অবাক সুরে রাহিম বলে, রান্না? রান্না দোলাভাই দারুণ রান্না করে, আপনি হয়তো জানেন না। এক্ষুনি জানালাম। আর কোনো কথা বলল না কেউই। মিনিট 5 লেগেছে বাসার গেটে পৌঁছতে। ছাইরঙা 6 তলার বিল্ডিং। লিফটের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। 4 তলায় রাইকারা থাকে। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে লিফটের জন্য। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো না। দরজা খুলে রফিকুল ইসলাম এবং ববিতা বেগম তাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে দেখে খুশি হলেন তারা। কুশল বিনিময় শেষে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসতে দেন। রেখা বেগম পুরনো পরিচিত মুখটা দেখে একগাল হাসেন। পারভিন বেগমকে বুকে জড়িয়ে কোমল কণ্ঠে বলেন, আপা, কতগুলো বছর পর দেখা হলো আপনার সাথে। সেই যে জায়গা পরিবর্তন করলেন, এরপর থেকে আর দেখা হয়নি। খুব ভালো লেগেছে দেখা হয়ে। আমারও খুব ভালো লাগছে আপা। আমি রাহিমকে বারবার বলেছিলাম আপনাকে আমাদের গ্রামে নিয়ে যেতে, ছেলে কথাই শোনেনি। একটু সমস্যা ছিল আপা। ববিতা বেগম এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। রেখা বেগম এবং রাহিমকে রাইকার নানু বাসার সবাই উপস্থিত এখানে। নতুন বউও আছে, তবে সে আপাতত ড্রয়িং রুমে নেই। রুমু আর বাঁধন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বাঁধন হ্যান্ডশেক করলো রাহিমের সঙ্গে। সুন্দর হেসে বাঁধন বলে, আমার অতি প্রিয় একজন মানুষ রাহিম। ভাবতে পারিনি আমরা ভাইরা ভাই হয়ে যাব। আজকের পর থেকে আমরা একই বাড়ির জামাই হব। রাহিম লাজুক হাসে। পাবেল রাহিমের পিঠ চাপকে বলে, তুই কি করে আমার আলাভোলা বোনটাকে পটিয়ে নিলি বলতো? আমি পটাইনি বলদ, তোর বোনই আমার মাথা খারাপ করে দিয়েছে। পাবেল বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলে, হেই, না হলে আমার বোন। আমি গর্বিত। 1 মাস হয়নি যে ছেলে বলেছিল বিয়ে করবে না, করলেও প্রচুর দেরি হবে এবং কোনো মেয়েকে ভালোবাসবে না, মেয়েদের সে সহ্য করতে পারে না, 1 মাস না পেরোতেই সেই ছেলেকে বশ করে ফেলেছে আমার বোন। ভয়ঙ্কর শব্দ করে হাসতে লাগলো সে। রাহিমের বসতে বাকি নেই, নিজের বন্ধুই তাকে বাস দিচ্ছে। কথা বলতে বলতে রাহিমের কাঁধে হাত তুলে রেখেছিল পাভেল। নিজের কাঁধ থেকে বন্ধুর হাত নামিয়ে দিয়ে রাগের ভঙ্গিতে বলল, কাহিনীটা 1 মাসের, কিন্তু তুই আমার বন্ধু বহু বছরের, তুই এইভাবে বাস দিবি বোঝে নে। পাবেল রাহিমের হাত ধরে হা হা হো হো করে হেসে বলল, তোর পরিবর্তনটা দেখিয়ে দিলাম দোস্ত। আমার বাঁশ কেমন সেটা তুই ভালো করেই জানিস। বাঁশ খেতে না চাইলে চুপচাপ বস। বাদন রাহিমের পিঠ বুলিয়ে মুখ টিপে হেসে বলল, তোমরা অমন করছো কেন আমার ভাইরা ভাইয়ের সঙ্গে? দেখো, একদম নয়া জামাই লাগছে তাকে। রাহিম বুঝলো বাঁধনও মজা নিচ্ছে তার সাথে। এদের হাত থেকে বাঁচতে একটু দূরে গিয়ে সোফায় বসলো। এখানে সবাই বড়রা, রাইকা কোথাও নেই। পাবেল এসে রাহিমের পাশে বসতে খিটখিট করে রাহিম বলে, তুই আবার এখানে এসছিস? যা সর এখান থেকে, তোর বউ কোথায়? তার কাছে যা। এখনো কবুল বলিসনি, তাতেই আমাকে চোখের বিষ মনে হচ্ছে। আরও তো দিন বাকিই আছে। রাহিম চটপট বলে উঠল, আপনি নাটক একটু কম করেন ভাইয়া। এবার থেকে ভাইয়া বলে সম্মান দিয়ে কথা বলবি, কেমন? যাবি এখান থেকে? তোর বোনকে নিয়ে আয়, যা। আমার বোন আসবে না, তোর সাথে বিয়ে দিব না। বন্ধুকে অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিল রাহিম। তারপর সে উঠে গেল। সাদিককে ডেকে রাইকার কথা জিজ্ঞেস করায় সে বলে রাইকা বাইরে গিয়েছে, সঙ্গে পাবেলের স্ত্রী রুজি এবং বাপ্পির স্ত্রী জুই। নানা ভাই এসে রাহিমের পাশে বসলেন। এটা সেটা অনেক কথাই বলছিলেন তিনি। ভদ্র ছেলের মতো রাহিম শুধু উত্তর দিয়েছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে বাইরে থেকে ঘরে ফিরল রাইকা। রাহিম এক ঝলক দেখতে পেল। খুব দ্রুত পায়ে রুমে ঢুকে গিয়েছে সে। পাবেল রুজিকে ডেকে রেখা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল। ড্রয়িং রুমে প্রচুর মানুষ। কিছুটা দূর থেকে রেখা বেগমকে খেয়াল করল জুই। দ্রুত এগিয়ে এসে চমৎকৃত কণ্ঠে বলল, ম্যাম, আপনি এখানে? রেখা বেগম আশ্চর্য হলেন না। জুই তাদের পরিবারের নতুন, হয়তো বুঝতে পারেনি রাহিমের সঙ্গে রাইকার বিয়ে হতে চলছে।
রেখা বেগম এবং রফিকুল ইসলাম ওনারা যে পরিচিত তা জুঁইয়ের অজানা। রাইকার বিয়ে রাহিম নামক এক ছেলের সঙ্গে এতটুকু সে জানত। রেখা বেগম একগাদা হেসে বলেন, আমি রাইকার হবু শাশুড়ি মা। আরও খানিকটা আশ্চর্য হলো জুঁই। একবার রাহিমের দিকে তাকিয়ে বলে, এই রাহিমই তবে সেই রাহিম। হায় আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি। আমি শুধু জানতাম রাইকার স্বামীর নাম রাহিম, কিন্তু এটা জানতাম না ম্যাম। কি দারুণ ব্যাপার, আমার প্রিয় ম্যামের সঙ্গে আমাদের আত্মীয়তা হতে যাচ্ছে। প্রত্যুত্তরে কিছু বললেন না রেখা বেগম। একগাল হেসে জুঁইয়ের মাথা ছুঁয়ে দিলেন। রেখা বেগম যে ব্যাগটা এনেছেন রাইকার জন্য সেটা জুঁইয়ের হাতে দিয়ে বললেন, বউকে জলদি সাজিয়ে দাও, সবাই অপেক্ষা করছে, ওদিকে সময়ও ফুরোচ্ছে। জি ম্যাম।